একটা ভণ্ডামি যে বা যদি জামাত অ্যালাউ করেও তাহলে জামাতের সাথে অন্য যারা আছে তাদের জোটে তারা সেটাকে জামাতকে অ্যালাউ করতে দেবে কিনা, জামাত এই বিষয়গুলো পরিষ্কার করেছে কিনা সেই প্রসঙ্গটাও একটু আমি তারা আফগানি ইসলাম কায়েম করতে চায় নাকি সৌদি আরবের ইসলাম কায়েম করতে চায় নাকি আপনার টার্কির? আচ্ছা, আমার সময় বেশি নেই, আমি একটু প্রথম কথা হলো আমরা স্পষ্ট হতে চাই, জামাতের স্পষ্ট না করাটা একটা ভণ্ডামি। ওকে, ঠিক আছে, তাদের অবস্থানটা স্পষ্ট করুক। ওকে, আমি একটু এখন যদি অন্য প্রসঙ্গে কথা বলি তাহলে একটু বিএনপি নিয়ে একটু কথা বলি যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগ আমরা জামাতের নেতাদের বিরুদ্ধেও শুনেছি, এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, বেশ কিছু নেতার বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, চাঁদাবাজির অভিযোগ। এই জায়গাতে এটা দর্শক চারিদিকেই শুধু অনিশ্চয়তা, জুলাই সনদ হবে কিনা, হচ্ছে কিনা, সবাই সেই জুলাই সনদে ঐক্যমত হয়ে সই করবে কিনা, অনিশ্চয়তা নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা বা ঠিকঠাক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা। এমনি বাংলাদেশের মানুষের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে তো নানা অনিশ্চয়তা আছেই, তারপরও এই রাজনীতির এই অনিশ্চয়তা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে। আজকের আলোচনায় একটু বোঝার চেষ্টা করব যে অনিশ্চয়তা আসলেই কতটুকু ভিত্তি আছে, এটাকে শুধুই মানুষের বেশি বেশি দুশ্চিন্তা কিনা সেটা একটু আলোচনা করব, যদি থাকে সেখান থেকে আসলে মুক্তির বা বের হওয়ার পথ কি। আমাদের সাথে আজ আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল, এবং আরও আছেন জি9-এর সাধারণ সম্পাদক রাজনৈতিক বিশ্লেষক সাখাওয়াত হোসেন শান্ত। মাসুদ কামাল, আমি আপনাকে দিয়ে শুরু করি। চারিদিকে আসলে এত অনিশ্চয়তা কেন? না, অনিশ্চয়তা কি আছে? নির্বাচন হবে এটা নিশ্চিত। আচ্ছা, তারপরে আপনার প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের লোকজনকে নিয়ে তাদের অংশীদার তাদেরকে নিউ ইয়র্কে গেছেন, এটাও তো একদম কনফার্ম, এটা কোনো অনিশ্চয়তা কিছু নাই। এবং এই দলগুলিকে তার মানে প্রেস সচিব বলছেন তারা সরকারের অংশীদার, অতএব মানে এই গভর্নমেন্টের যত ভুল ভ্রান্তি, যত সুবিধা মানে সাফল্য সব কিছুর অংশীদার হলো বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি। তিনজনকে তো নিয়ে গেছেন, 3 দুগুণে 6 নিয়ে গেছেন, এটা তো একদম নিশ্চিত। মামুনুল হক সাহেব আফগানিস্তান গেলেন, ওটাও তো নিশ্চিত। এখন আপনাদের কোনো বইটই থাকলে সেটাও নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওখান থেকে ফেরার পর সবই তো ভালো। এখানে তো আমি অনিশ্চয়তা একটু দেখেছি না। আচ্ছা, সব কনফার্ম। ঠিক আছে, ঘটনাগুলো ঘটছে এটা তো আমরা দৃশ্যমান দেখতেই পাচ্ছি, কিন্তু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা আছে সেটা কি কাটছে বলে মনে হয়? এটা বাড়ছে, একটু সিরিয়াসলি বলি আর কি। মূল ঘটনা হলো কি, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, এটা আসলে সবচেয়ে পেইনফুল হলো ডক্টর ইউনূসের জন্য, যে উনি এত বড় একটা ব্যক্তিত্ব, সারা দুনিয়ায় ওনাকে সবাই এক নামে চেনে। উনি এই দেশের মানুষটাকে প্রথমে মানে একমাত্র তাদের হিসাবে, আপনার ভরসার স্থল হিসাবে ওনাকে তারা প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন। এবং ওনার কোনো রাজনৈতিক দল নাই, অর্থাৎ কোনো রাজনৈতিক কোনো লক্ষ্যও নাই, কোনো উচ্চাকাঙ্ক্ষাও নাই। এরকম একটা লোক হওয়া সত্ত্বেও উনি নিজে বলেছেন যে নির্বাচন কবে হবে, ডেট দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন উনি। তারপর সব কিছুই নিয়ম অনুযায়ী হচ্ছে, তারপরেও এই দেশের মানুষ আস্থা রাখতে পারছে না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা। এটা হলো এই যে ওনার আস্থা রাখতে না পারা ওনার উপর, এটা হলো উনি অর্জন করেছেন ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। উনি এটা আর্ন করেছেন যে দেশের মানুষ ওনাকে বিশ্বাস করে না। এখন এটা কেন উনি করেছেন, কিভাবে উনি এটা দূর করবেন, এটা ওনার ব্যাপার। হারিয়েছেন না অর্জন করেছেন? উনি অর্জন করেছেন, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন উনি, যে কারণে মানুষ ওনাকে বিশ্বাস করে না। যে কাউকে জিজ্ঞাসা করেন আপনি, যে কাউকে আপনার সঙ্গে দেখালো লোকে আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে না। প্রথম প্রশ্ন, ইলেকশন কি হবে? দ্বিতীয় প্রশ্ন, ইলেকশন কি ফেব্রুয়ারিতেই হবে? এই দুটা প্রশ্ন শুনে নাই এমন লোক নাই। তো এদেরকে প্রশ্নগুলো করতে কে শিখাই দিছে? কেউ তো শিখাই দেয় নাই, তারা নিজের থেকে তাদের মধ্যে ফিলিংসটা কাজ করছে। বিএনপি প্রতিদিন, এত বড় একটা দল, প্রতিদিন বলতেছে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারিতে হবে, যাতে নাকি ডক্টর ইউনূস ডাইনে বামে কোন দিকে ঘুরতে না পারে। এই জন্য তাদের মহাসচিবকে সঙ্গে পাঠিয়ে দিছে যে থাকো এবং ওনাকে ফেব্রুয়ারিতে কিন্তু ইলেকশন লড়তে না পারে। তারপরেও মানুষ বিশ্বাস করে না কেন? আচ্ছা, এই যে মানে সফর, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনি গেলেন, সেখানে আসছে একটু পর, সেখানে
তিনটি দলের প্রথমে একজন ছিল দুই দল থেকে এবং বিএনপি থেকে দুইজন ছিলেন, তারপর আবার সেখান থেকে সংখ্যা বাড়িয়ে ঠিক সমতা আমরা দেখলাম দুইজন, কিন্তু আসলে কি সমতা থাকলো কিনা, বৈষম্য সেখানে আসলেই দূর হলো কিনা, সেই প্রশ্নগুলো সামনে আসবে। আমি আপনার কাছে এটা মন্তব্য জানবো, কিন্তু তার আগে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে নির্বাচন যাতে ফেব্রুয়ারি থেকে সরে না যায় সেটা নিশ্চিত করার জন্যই গেছে সেখানে বিএনপি থেকে। আমি সাখাওয়াত হোসেন শান্তর কাছে একটু শুনি যে ঠিক কেন আসলে বিএনপি থেকে গেছেন দুজন এই সফরে প্রধান উপদেষ্টার সাথে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। না, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নাই। এখন বিএনপি তাদের মহাসচিবকে পাঠিয়েছে না প্রধান উপদেষ্টা তিনি এদেরকে অনুরোধ করে নিয়ে গেছেন, এটা তো প্রথম প্রশ্ন। তবে যাওয়াটা একদিক থেকে ভালো হয়েছে এই জন্য যে একটা নির্বাচন সামনে, এই অবস্থায় জামায়াত ইসলাম শেখ হাসিনার যে ফ্যাসিবাদের দোসর এইরকম একটি ইসলামপন্থী দলকে নিয়ে যুগপৎ আন্দোলনে মাঠে নেমেছে পিআর সিস্টেমের জন্য, জুলাই সনদ নিয়ে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ। মূলত এই তিনটাই দাবি, বাকিগুলা সব তো কমন কথা, সবাই বলে। সেই অবস্থায় দেশে এই যে নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তাটা চাউর হয়ে যাচ্ছে, জামায়াত এবং বিএনপির একটা দূরত্বটা বাড়ছে এবং সাংঘর্ষিক হয়ে ওঠে কিনা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে, এরকম আশঙ্কা অনেকে করছে। সেই অবস্থায় যদি এই দুই দলের নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে সফরসঙ্গী হন, কিছু কথা তো হবে ওইখানে, নিশ্চয়ই হবে। রাজনীতিবিদরা যেখানেই যাক, বাকি সবকিছু আলাপের মধ্যে দিয়ে একটু রাজনৈতিক কথা তো হবে, কিছু কথা যেন হয় সেই ব্যবস্থা করার জন্য, এবং সেটাও জানি না সেই ব্যবস্থা করার জন্যই আয়োজন হতে পারে, অথবা এই আয়োজনের সুযোগে কিছু কথা হবে, সেটাও হতে পারে। কিন্তু যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী এই সময় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা সমঝোতা থাকার দরকার দেশের প্রশ্নে, গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে, সেই ক্ষেত্রে এদের মধ্যে যদি ডায়ালগ না হয়, দেখাদেখি না হয়, আলাপ না হয়, সেটাও তো ভালো না। সেই ক্ষেত্রে যদি এটাকে তারা সুযোগ হিসেবেও গ্রহণ করেন পজিটিভলি, যেহেতু একসঙ্গে গিয়েছি, একসঙ্গে তো নাস্তা করতে বসতে হবে, একসঙ্গে একটু গল্প করতে হবে, কথা বলতে হবে, এবং সেখানে যেহেতু প্রধান উপদেষ্টাও সঙ্গে আছেন, তাকে অভিভাবক মেনে এই মুহূর্তে তো নির্বাচনটা পরিচালনা যদি এই সরকারের অধীনে হয়, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই নির্বাচনের প্রধান অভিভাবক। তো সেই ক্ষেত্রে এটা মন্দ কিছু আমি দেখি না, বরং এটা পজিটিভলি নেওয়া ভালো। আরেকটা পজিটিভ দিক হচ্ছে, অলরেডি ইউএসএতে আওয়ামী লীগ এই সফরকে কেন্দ্র করে মিছিল মিটিং শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু এই বিএনপি মহাসচিব সঙ্গে থাকাতে ওইখানে বিএনপিও কিন্তু পাল্টা সমাবেশ নিয়ে নেমেছিল, আজকেই নেমেছে। সুতরাং সামনে এটাও এইটাকেও অ্যাক্টিভ করে রাখা হলো যে প্রধান উপদেষ্টা এখানে গেলে বা মাহফুজ যাওয়ার পরে যেইভাবে যে হেনস্থার শিকার হয়েছে, সেইখানে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট গ্রুপ তাদেরকে রেজিস্ট করবার জন্য একটা গ্রুপ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বিএনপি মহাসচিব যাওয়ার ফলে। এটা না হলে এইভাবে দাঁড়াতো কিনা সেটাও একটা বিষয় আছে। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য একা বিএনপি দাঁড়িয়ে তারা আবার পক্ষপাতের অভিযোগ নিতে হবে, প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ হতে হবে যে বিএনপি ওনাকে রক্ষা করছে, উনি বিএনপিকে জিতিয়ে দেবেন। সুতরাং এইভাবে এটা নানান দিক ইকুয়েশন মিলিয়ে আমার মনে হয় এটা একটা ওয়াইজ ডিসিশন হয়েছে। সমঝোতা, সহমর্মিতা, একমত হয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া, এই বিষয়টা তার কি বিষয়ে আলোচনা হতে পারে সেটা একটা স্পেকুলেশন, আমরা একটু কথা বলতে পারি। জুনায়সাকে আপনার কাছে আসি, আপনি একটু প্রথমে এই প্রশ্নটা করি যে অনিশ্চয়তা যেভাবে আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু কাটছে না, মানুষের মধ্যে রয়ে গেছে। আপনার কি মনে হয় যে আসলে কিভাবে এই অনিশ্চয়তা কাটবে, এবং এটার সাথে কি আমরা এই যে সফরে তিনটি দলের প্রতিনিধিকে নিয়ে প্রধান উপদেষ্টা যাওয়া কোনো সংযোগ আমরা দেখতে পারি? আপনার মনে হয় যে এখানে প্রধান উপদেষ্টা আসলে চাইছেন তাদের সাথে কথা বলতে, এবং বলতে চাইলে সেটা আসলে কিভাবে সম্ভব হতে পারে? ধন্যবাদ। আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাখাওয়াত হোসেন শান্তর কথা দিয়ে শুরু করি। মানে ওইটা একটা বড় কারণ, যেহেতু
বিদেশে ধরুন নিরাপত্তা ব্যবস্থা একটা ভিন্ন রকম, ফলে সেখানকার বাস্তবতা অনুযায়ী সেখানকার আইন কানুন অনুযায়ী বিক্ষোভ টিক্ষোভ করা যায় এবং অনেক ধরনের ঘটনা ঘটিয়ে ফেলা যায়। সেটা তো আমরা উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রে দেখলাম। তো সেই জায়গা থেকে সরকারের একটা জায়গা তো আছেই, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেখানে, যদিও তার নিরাপত্তা ব্যবস্থা অনেক স্ট্রং, তারপরও সেইখানে রাজনৈতিক দলগুলোর সমর্থনে যেহেতু এই সরকার গঠিত হয়েছে, সরকার তো নিজে কোনো দল না, ফলে তাদের যারা সমর্থনকারী তাদের প্রতিনিধিত্বমূলক একটা জায়গায় নিয়ে যাওয়া এবং সেটার খুব অনিবার্য অনুষঙ্গ আকারে বিএনপি কিংবা আরও যে দু দল গিয়েছে তাদের সমর্থকরাও সেখানে থাকবে, সুতরাং সেটার একটা ব্যালেন্স তৈরি হবে। তবে মূল বিষয় এটাই আমাদের কাছে মনে হয়, যদি আমরা ইতিবাচকভাবে দেখতে চাই, যে তারা যাদের সমর্থনে গঠিত হয়েছেন তাদেরকে নিয়ে যেতে চেয়েছেন। সেই ক্ষেত্রে বরং একটা মানে কিছুটা বৈষম্য করা হয়েছে বলে অন্য রাজনৈতিক দলগুলো মনে করে। আমি তাদের ভয়েসটা হয়তো মানে এখানে তুললাম আর কি, যে এটা আরো প্রতিনিধিত্বমূলক হতে পারত। সেটা অনেক রাজনৈতিক দল যারা এই অভ্যুত্থানে ছিল ঐকমত্য, আমাদের দলের পক্ষ থেকে আমরা এগুলো, এই যে সরকার যেমন একটা পক্ষপাতমূলক আচরণ করে, সেটা আমরা দুই একবার বলেছিও যে পক্ষপাতমূলক আচরণ করেন না, তাহলে আপনাদের রেপুটেশন, আপনাদের ব্যাপারে আস্থার জায়গা এগুলো ক্ষুণ্ণ হয়। কিন্তু আমাদের মনোযোগের জায়গা একটু ভিন্ন জায়গায় আর কি। হ্যাঁ, আমরা দেশের মানে একটা গণতান্ত্রিক উত্তরণ নিয়ে অনেক বেশি আমরা আগ্রহী, সেইটা যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকে আমাদের মনোযোগটা বেশি। এতে আমাদের দলের কতটা ফোকাস পেলাম, কতটা সামনে আসলাম, কতটা গুরুত্ব পেলাম, এই জায়গাগুলোকে আমরা খুব বেশি মানে জরুরি মনে করি না। এই ধরনের মানে এই রাজনীতির দৌড়টা খুব ইতিবাচকভাবে আমরা দেখি না। ফলে আমরা আমাদের আচরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী করি। এখানে যে জায়গাটাতে আমরা গুরুত্ব দিতে চাই, যে যেমন ধরুন গুজব আছে ব্যাপকভাবে, তো গুজব তো অনেক সময় সত্যের ইশারা হয়। তো এখন বাস্তবে কি নির্বাচন আসলে নিয়ে অনিশ্চয়তা আছে? অনিশ্চয়তার এই গুজবটা ভিত্তি পাচ্ছে কিংবা কিছুটা মানে কিছুটা বলেন যে মানুষ গ্রহণ করছে, এমনকি যারা রাজনীতির সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, এমনকি নীতি নির্ধারক মহলে আছে, তারাও মানে একেবারে উড়িয়ে দিতে পারছেন না। তার কতগুলো ভিত্তি আছে কিন্তু। যেমন ধরুন কোনো দল বলছে আমরা পিয়ার না হলে ইলেকশনে যাব না, কেউ কেউ আবার বলছেন ইলেকশন হতে দেব না। তখন তো অনিবার্যভাবেই নির্বাচন নিয়ে যে আন্দোলনকারী দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত একটা পূর্ণ ঐকমত্য হয়নি, সেটা প্রকাশ পায়। এইটা যখন আমরা বলেছি তখন অবশ্য যাদের দিক থেকে এই আওয়াজগুলো তোলা হয়েছিল, খুব অফিসিয়ালি না হলেও বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, তারা অবশ্য স্পষ্ট করেছেন যে না, আমরা মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই, তবে এই যে শর্ত দিচ্ছেন, তো শর্তগুলো থাকলেই আবার তখন মনে হয় যে শর্তের মীমাংসা যদি না হয় তাহলে কি ইলেকশন হবে, এই প্রশ্নটা তখন থেকে যায়। এবং সেই ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো আছে, যেমন ধরুন দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে জুলাই সনদ যেটা হয়েছে তার বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা থাকার প্রশ্ন, আরেকটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়িত হলেও তার যে টেকসই জায়গা, অর্থাৎ এটা ভবিষ্যতে আদালত কর্তৃক চ্যালেঞ্জ হবে কিনা, এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সাথে একটা মানে গুরুত্বপূর্ণ আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে যে এই সনদের যে একটা তো হচ্ছে পূর্ণ ঐকমত্যের দিক, যেগুলো সর্বসম্মত হয়েছে, আরেকটা হচ্ছে নোট অফ ডিসেন্টের দিক, যেগুলোতে আপত্তি আছে কিংবা ভিন্ন মত আছে। ভিন্ন মতের মীমাংসা কিভাবে হবে? ঐকমত্যের জায়গা না হয় সবাই আমরা যারাই যাচ্ছে, রাজনৈতিক অঙ্গীকার আছে, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হবে, এমনকি আইনি বাধ্যবাধকতা থাকলেও সেটা হবে। কিন্তু ভিন্নমত যেটাতে আছে সেটাতে তো আপনি আইনি বাধ্যবাধকতা দিতে পারেন না, কারণ ভিন্নমতের তো মীমাংসা হতে হবে। আমরা যেটা বলেছি যে পদ্ধতিগতভাবে ভিন্নমতের মীমাংসা হবে নির্বাচনে। জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, জনগণ ঠিক করবেন কোনটা আসলে কাদেরকে তারা বিজয়ী করছেন, কাদের মতকে তারা গ্রহণ করছেন, সেই অনুযায়ী বাস্তবায়িত হবে। আরেকটা পথ নিতে পারেন যে না, জনগণ যদি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে করে অভ্যুত্থান, তার মানে শক্তি পরীক্ষার মধ্য দিয়ে কি আসলে আমরা এটা চাইছি? যারা আন্দোলনে নেমে পড়েছেন
তারা যদি মনে করেন যে শক্তি পরীক্ষার মধ্যে দিয়ে, আমি শেষ করি এই জায়গাটা আমরা একটু জাস্ট অ্যাড করে রাখি যে আন্দোলন একই বিষয় নিয়ে আন্দোলন এবং সংলাপ সেই বিষয়টাও সাংঘর্ষিক হয়ে যায় কিনা এটাও একটু আপনি বলেন। না, আন্দোলন এবং আলোচনা এটা খুব বেশি সাংঘর্ষিক হয় না। আপনি যদি আন্দোলন জনমত তৈরি করতে পারেন আপনার পক্ষে, সেটা তো একটা করার গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আপনি যদি মনে করেন না আপনার আন্দোলনের লক্ষ্য হচ্ছে যে এই আন্দোলনের মধ্য দিয়ে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে আপনি আসলে আপনার দাবি প্রতিষ্ঠা করবেন, সেই ক্ষেত্রে আপনি যে লাইন অফ অ্যাকশনে যাচ্ছেন সেটা কিন্তু তার বিপরীত তখন তৈরি হবে। মানে যারা আবার তাদের দাবি অন্য দল অন্য দাবি নিয়ে নামবে এবং তখন একটা অনিবার্য সংঘাতের পথ তৈরি হতে পারে। কাজে সেই জায়গাটা সম্পর্কে মানে সেই পথটা দেশকে কোন জায়গায় নিতে পারে, কি ধরনের বিপদ তৈরি হতে পারে সেটা আমরা জানি। পতিত ফ্যাসিস্টরা আছে, তাদের দেশি বিদেশি মিত্ররা আছে, নানা ধরনের স্যাবোটাজ প্ল্যান আছে। কাজেই আন্দোলনকারী শক্তিসমূহের প্রত্যেকেরই চিন্তা করা দরকার যে এই শক্তি প্রয়োগের মধ্য দিয়ে যদি আমরা দাবি আদায় করতে যাই তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। তাহলে শান্তিপূর্ণ উত্তরণের পথ হচ্ছে নির্বাচন। সেক্ষেত্রে কনসেনসাস আর ভিন্ন মতের মীমাংসা জনগণের কাছে, এই দুই জায়গা আমাদের গ্রহণ করতে হবে পদ্ধতি হিসেবে। আর বাকি যে দুটো কথা বললাম যে আইনি বাধ্যবাধকতা এবং টেকসই হওয়া, এই প্রশ্নটা নিয়ে আমরা ওই অনৈক্যের মধ্যে আছি, এখন ঐক্য তৈরি হয়নি। এবং যতগুলো প্রস্তাব এসছে, আমি এক লাইন শেষ করি, যতগুলো প্রস্তাব এসছে সেটা নিয়ে ঐকমত্য কমিশনে যেহেতু অনৈক্য এখনো সমাধান হয়নি, আমরা তখন 1 মাস মানে সময় বর্ধিত করেছি, 1 মাস সময় ইতিমধ্যে বর্ধিত করা হয়েছে। আমাদের দিক থেকে আমরা উদ্যোগ নিয়ে আলোচনা করছি সবার সাথে। আমরা আশা করি অন্যরাও উদ্যোগ নিয়ে আলোচনা করবেন যে এই রাজনৈতিক দলগুলো যারা আলোচনায় আছেন তারা পরস্পর আলোচনা করে ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাবে। ওকে, আসবো আবার আপনার কাছে। ধন্যবাদ মাসুদ কামাল। আমি আপনার কাছে আসি, আপনি যেটা বললেন যে প্রধান উপদেষ্টা এই যে অনাস্থা যেটা আপনার ভাষায় যে অর্জন করেছে যেমনটি বললেন, এখন আমরা অনেককেই বলতে শুনছি যে এই 3 দলের 2 জন করে প্রতিনিধি যারা গেছেন, এমন হতে পারে প্রধান উপদেষ্টা তাদের সাথে হয়তো আলোচনা করবেন এই অনিশ্চয়তা থেকে একটা পথ খুঁজে বের করার জন্য যাতে নির্বাচনটা হতে পারে। আপনি কি মনে করেন যেটা আসলে কতটুকু সম্ভব? কারণ আমরা পাশাপাশি এমনটাও শুনছি যেখানে আসন ভাগাভাগিরও একটা বিষয় ছিল, যেটা আসলে ভাগাভাগি এগুলো শুনতে আমার কাছে খুব অশ্লীল মনে হয়। সহজ কথা, নির্বাচনটা করবে জনগণ, জনগণকে রায় দেবে তার জন্য আপনি ডিপেন্ড করবেন। আপনি জনগণকে বাইরে রেখে বাইপাস করে আপনারা নিজেরা আসন ভাগাভাগি করবেন যে কেকের কোন টুকরাটা আমি নেব, কোনটা তুমি নেবে। দেখি পিজা খাচ্ছে দেখি রে ভাই, জনগণকে অনার করতে হবে। জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ কারে করে আসন দেয় দেখেন, পরে নিয়ে আসন নিয়ে আলোচনা করেন। আগে আপনি ভাগাভাগি করে নেবেন, আমার সামনে বলে দেবেন তুমি এর বাইরে যাইতে পারবে না, তুমি আমার ভোট দাও, নাহলে আমার না দিলে আমার খালাতো বাইরে ভোট দাও, নাহলে আমার মামাতো বাইরে ভোট দাও। এটা কি রে ভাই? এটা হওয়া উচিত না প্রথমত। আর 2 নম্বর হলো ডক্টর ইউনূস যে কাজটা করেছেন, উনি আসলে আমি মনে করি একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নৈতিক অবস্থানটা থাকা দরকার এটা উনি হারিয়েছেন, অলরেডি উনি হারাইছেন। উনি কোন বিবেচনায় এনসিপির 2 জন লোককে নিয়ে গেলেন এটা আবার বুঝান, যে দলে কোনো নিবন্ধন হয় নাই। এই দলটাকে বাংলাদেশের 3য় শক্তিশালী দল। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, এই দল এই এনসিপি বাংলাদেশের এই যে আপনার একটা দল আছে না হাত পাকা মার্কা, জাতীয় ইসলামী আন্দোলন, ওদের অর্ধেক ভোট পাবে না। আপনি আজকে লেগে রাখেন, পরে আমার দেখা বলেন আপনার পরে ইলেকশনে পরে। তাহলে এই দল থেকে 2 জনকে নিতে হবে কেন? কেন নিতে হবে? কারণ আপনার দল এটা। তো এই ভদ্রলোক যদি নিজে একটা দল থাকে তাহলে উনি কিভাবে একটা নিরপেক্ষ ইলেকশন পরিচালনা করবে? ওরা তো সেই নৈতিক অধিকারই নাই। ওনার মধ্যে যদি মিনিমাম সেন্স থাকে, ওরা উচিত হবে এই নির্বাচনের পরিচালনার সময় ওরা এখান থেকে সরে যাওয়া। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপি সহ অন্যান্য সকল দল গত 15 বছর আন্দোলন করছে একটা ইস্যুতে, যে তারা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মূল ক্যারেক্টারটা কি? মূল ক্যারেক্টার হলো নির্বাচনের সময় দেশে এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো দল নির্বাচনে অংশ নেবে না, যে সরকার নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত দেখাবে না। তো ডক্টর ইউনূসকে সেই অবস্থান আছে। যদি এনসিপি নির্বাচনে অংশ নেয় তাহলে এনসিপিকে ডক্টর ইউনূসের পক্ষপাত না, পক্ষপাত প্রাপ্ত দল না, সবসময় তাই। তো সেই নির্বাচন কিভাবে পরিচালনা করবে? আর সেই নির্বাচনকে নির্দলীয় তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় একটা সরকার হিসেবে, নিরপেক্ষ সরকার হিসেবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মানবেই বা কেন? বিএনপি মানবে, কারণ বিএনপি তো ক্ষমতায় যাওয়ার দেয় কথা। বিএনপির মূল লক্ষ্য ভাই ক্ষমতায় যাবো আমি, যে কোনো উপায় হোক, তোমরা যে যা বলো আমি কিচ্ছু মাইন্ড করবো না, আমি খেলে ক্ষমতায় যাইতে পারলে হয়।
আর নীতি নৈতিকতা দরকার নাই, এক ক্ষমতায় যাই তারপর ঠিক করবো, এই হলো বিএনপির মূল লক্ষ্য। তো তারা কিছুই বলতেছে না, দেখতেছে, তাদেরও খারাপ লাগতেছে, এটা আমি বুঝি, তারা বুঝে না, তাদেরকে সেন্স আছে, তারা যে চোখ মুখ বন্ধ করে বসে আছে যে এই লোক একটা ইলেকশন দিব, এই ইলেকশন আপনি মনে করছেন বিএনপি ক্ষমতায় গিয়ে ঠিক করবে? কি কি ঠিক করবে? কিছু ঠিক করবে না, ক্ষমতায় যাবে, ক্ষমতা যাওয়ার পর তারপর তারা বলবে না, তারা মূল লক্ষ্য ক্ষমতা যাওয়া। এবং তারা বুঝে নিছে যে ইলেকশন খেলে কোনো মতো দেওয়া রে ভাই, যে ইচ্ছা সেই দাও, দিলেই তো আমি ক্ষমতা। আচ্ছা, এই যে বিষয়টা আপনি যেটা বললেন, এটা নিয়ে কিন্তু এখন সম্প্রতি যে আলোচনা হচ্ছে, বিশেষ করে জাকসু হওয়ার পরে অনেকেই একটু অন্যরকম বলছেন যে আগে তো জামাত কখনো ক্ষমতায় যাওয়ার কথা ভাবিনি, এখন জামাত নেতারা নিজেরাই বলছেন বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। এনসিপি থেকে তো দু একজন বলেছে যে বিএনপি 50-100টা আসন পাবে। আমার যে অভিজ্ঞতা বলে এগুলি কোনো রকম বাস্তব ভিত্তি নেই। এই ক্ষেত্রে সবচেয়ে লজিক্যাল যুক্তি রেখে জানেন, সবচেয়ে লজিক্যাল বক্তব্যটা এটা আমরা শুনছি অনেক সময়, যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা সারা দেশে ছড়াই ছিটে আসে, এদের তো সোর্স তো ওখান থেকে আসছে, কেউ পঞ্চগড় থেকে আসছে, কেউ টাঙ্গাইল থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এরা জায়গায় যার এলাকায় বাবা আমাকে বুঝাবে যে দেখো আমরা এটা করছি, এটাই সবচেয়ে ভালো, অমুক তমুক, এইগুলো হলো তাত্ত্বিক একটা ব্যাখ্যা। বাট এই ব্যাখ্যা প্র্যাকটিক্যালি একদম মানে অকার্যকর এই কারণে, এখানে ঢাকা ইউনিভার্সিটিতে সে ক্লাসে ফার্স্ট বয় না সেকেন্ড বয়, এটা তার বাপ্পার কাছে কোনো ম্যাটারই করে না। যে বাপ তার প্রতি মাসে টাকাটা পাঠায়, টাকা যে পাঠায়, সে হলো ডিসিশন মেকার। এটা হলো সহজ হিসাবে ভাই, ওর বাপ কৃষক হইতে পারে, কিন্তু তার ফ্যামিলির সিদ্ধান্ত সেই নেয়, ও নেয় না। অনেক কিছু কইতে গেলে এক ধমক দেয় বাসায় রাখবো, তুই চুপ থাক, তুই কি বুঝস, পোলাপান মানুষ, তুই কি বুঝস। কাজে এর প্রভাব ওখানে যাবে না, এইটা ওনারা বলে এক ধরনের মনের মধ্যে শান্তি পাচ্ছে। ভাই অনেক জেলা আছে যেখানে জামাতের কোনো সঙ্গে, আমি বলি আমার বৃহত্তর ময়মনসিংহ, জামাতকে জিজ্ঞাসা করতে বৃহত্তর ময়মনসিংহ তাদের কি অবস্থান, কোনো অবস্থানই নেই। কিন্তু বলে লাভ আছে ভাই, হয়তো হ্যাঁ 6 মাস পরে কি করবো আমি জানি না। আমি আজকে কথা আপনাকে বলি, ময়মনসিংহে তাদের কোনো অবস্থানই নেই। এক উত্তরবঙ্গ সাতক্ষীরা ওই এলাকায় দেওয়া হবো ভাই, এগুলো শুনেন একদিনে হয়ে যায় না চেঞ্জ, এটা সময় লাগে। বিএনপির হ্যাঁ বলবেন বিএনপির কোনো ওরকম তাদের ওরকম প্ল্যান, কোনো নাই, পদ্ধতি নাই, হ্যান নাই, তেন নাই, এগুলো আপনি বলতে পারেন। আচ্ছা, পিআরের দাবি নিয়ে আমরা একটু কথা বলি। আমরা তো বলছি যে আলোচনা হতে পারে, কিন্তু যে দাবিগুলো সামনে আসছে তার মধ্যে পিআর, শেখ হাসিনা পতনের কথা আমরা এর আগে শুনেছি, কিন্তু পিআর প্রসঙ্গ কিন্তু গত 15 বছরে আমরা কারো কাছ থেকে শুনিনি যে পিআর আমরা ইলেকশন চাই। কিন্তু এবার আমরা দেখলাম যে পিআরের ক্ষেত্রে বহু মানুষ জানেই না। একটা জরিপের কথা যদি আমি উল্লেখ করি, সেখানে খুব সম্ভবত 56% বেশি মানুষ জানেই না যে পিআর আসলে কি। সো এই বিষয়টা আমি একটু জানতে চাইছি, যেখানে মানুষ জানেই না যে পিআর পদ্ধতিটা কি। এর আগে আপনি জানেন যে লন্ডনে ব্রেক্সিটের ক্ষেত্রে গণভোট নেওয়া হয়েছিল, মানুষজন তখন তো অনলাইনে সার্চ করে জেনেছে হোয়াট ইজ ব্রেক্সিট, রাইট? এখন তো অনেক মানুষ গ্রামে তো তাদের অনলাইনেও নেই যে তার পিআর সম্পর্কে সার্চ করে জানবে, তারপরও পিআরের দাবিটা এখানে আছে। আবার আমরা এমনও শুনতে পাই যে ভারতেরও আগ্রহ আছে এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আপনি কি মনে করেন যে এটা আসলে মানে এই দাবিটা সামনে আসছে কি শুধু নির্বাচন পেছানোর জন্য, নাকি নিজেরা ক্ষমতায় যাওয়াটা কৌশল? না, এটা বিভিন্ন কারণে আসছে। দেন পিআরের দাবিটা তুলতেছে কি? পিআরের দাবিটা তুলতেছে বিএনপি ছাড়া অন্য দলগুলো, যে দলগুলো নর্মালি হয়তো খুব একটা আসন পাওয়ার সম্ভাবনা নাই, পিআর হলে পরে 1-2টা আসন, 4-5টা আসন তারা হয়তো পাবে। মূল কারণ কিন্তু এটাই। এখন পিআরটা কিন্তু আমার কাছে মনে হয় মোর ডেমোক্রেটিক, আমি নিজে মনে করি, পার্সোনালি আমি মনে করি এটা অধিকতর গণতান্ত্রিক আমার কাছে মনে হয়। কিন্তু আমি আবার এটাও মনে করি যে বাংলাদেশের এখন যে বাস্তবতা, এই বাস্তবতায় এবারের নির্বাচনটা পিআরের মাধ্যমে করা মানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটা সময় লাগবে, মানুষকে আপনি এই ব্যাপারে শেখান, মানুষকে বোঝান। এরা যে আন্দোলন করতেছে, মানে আপনার জামাত ইসলামী আন্দোলন, যারা আন্দোলন করেছে, আমি এই আন্দোলনটাকে পিআর নেতাদের যে বক্তব্যটা মাঠে যাওয়া, এটাকে আমি সাপোর্ট করি। এটা একদিক দিয়ে ভালো, কারণ মানুষের কাছে নতুন একটা শব্দ পরিচিত হচ্ছে। খারাপ কি? মানুষ জানলো যে পিআর বলতে একটা কিছু আছে, তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আলোচনা হচ্ছে থাক। জামাতে ইসলাম লিফলেট বের করুক, বুকলেট বের করুক, বোরকে মানুষকে দেখ, কেউ পড়বে কেউ পড়বে না, কিন্তু পিআর সম্পর্কে মানুষ জানবে, কোনো সমস্যা নাই। কিন্তু এইবার আপনি জাতীয় নির্বাচন পিআরের মাধ্যমে করবেন ভাই, এটা আত্মঘাতী। এটা করা মানে এখন যারা দাবি তুলতেছে এরা কিন্তু কেউ বলে নাই যে পিআর না হলে ইলেকশন করবো না, কেউ বলছে, কেউ বলে নাই।
কিন্তু ইলেকশন করবে পিআরের দাবিটা জারি থাকবে না। এখন তো বলা হচ্ছে পিআর না হলে একটা শর্তযুক্ত জায়গা নির্বাচনে যাব আছে। না। আচ্ছা, আসবো আমি আপনার কাছে। সাখাওয়াত হোসেন শান্ত, আমি একটু জানতে চাই যে হেফাজতের এক অংশের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হচ্ছে, এরকমটা একটু আমরা জানতে পাচ্ছি। তা আসলে এটা কি, মানে ইসলামী জোটগুলো তাদের ভোট বাক্স এক করতে চাইছে, সেটাকে ঠেকানোর জন্যই কি তাদের সাথে যাওয়া, নাকি আসলে কোনো আদর্শিক জায়গা আছে? এইটা নির্বাচনী ইকুয়েশনের বিষয়। তার আগে বরং আমি ওই মাসুদ কামাল ভাই পিয়ারের পক্ষের মানুষ, সবসময়ই এর আগেও অনেক অনুষ্ঠানে বসছি, মাসুদ কামাল ভাই পিয়ারের পক্ষে বলেন, কিন্তু এবারই হোক বা জামাতের এই অবস্থান যে শর্ত সাপেক্ষ এইটা সমালোচনা করেন, কিন্তু পিয়ারের পক্ষে। পিয়ার নিয়ে মাসুদ কামাল ভাই নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন, আমি টুকটাক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। যেই দেশে জেনারেল পিপুলের মধ্যে ডেমোক্রেটিক ভ্যালু কম, যেই দেশে ধান্দাবাজের সংখ্যা বেশি, সেই দেশের জন্য পিয়ার উপযুক্ত না। পিয়ার কোনো ভালো ফলাফল দিতে পারে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশের মতো যে আর্থসামাজিক প্রেক্ষাপটের। তার অতি সাম্প্রতিক উদাহরণ হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা। নেপাল এবং শ্রীলঙ্কায় কিন্তু পিয়ার পদ্ধতি আছে, এবং শ্রীলঙ্কায় তো অনেক বছর ধরে 1978 সনে পিয়ার পদ্ধতি পাশ হয়েছে, 79 নির্বাচনে প্রথম পিয়ার প্রয়োগ হয়। এবং নেপালের শ্রীলঙ্কার পিয়ারটা কিন্তু তুলনামূলকভাবে একটু অন্যরকম, ডিস্ট্রিক্ট বেস পিয়ার। একটা জেলার মধ্যে অন্তত সেখানে নেতাদের চিনে মানুষ, যে সরাসরি নেতার নামে না দিলেও এই জেলার ধরেন 10টা আসন, 10টা আসনের মধ্যে কারা কারা ক্যান্ডিডেট কোন দলের সেটা বুঝে কোন দলকে আমি দিব সেটা। আবার ওই যে প্রেফারেন্স ভোটে গিয়ে আবার এর মধ্যে নেতাদের নামও 3টা ভোট দিতে হয়, যে কোন যারা হাইয়েস্ট ভোট তাদের মধ্য থেকে এমপি নিতে হবে। ফলে ওদেরটা তুলনামূলক ভালো পদ্ধতি। তারপরও শ্রীলঙ্কা দুর্নীতি, স্বজনপ্রীতি, ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা, এইসব নানান অভিযোগ থেকে মুক্ত হতে পারে না, এই গণঅভ্যুত্থানের মধ্যে পড়েছে। নেপালও তাই পড়েছে। এখন পিয়ারের যে সুবিধাজনক উদাহরণ ইউরোপে আসছে, সেইগুলোর সঙ্গে তো আমাদের ডেমোক্রেটিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান, আমাদের জনগণের যে শিক্ষার অবস্থান কোনো কিছু তুলনাযোগ্য না। সুতরাং পিয়ার এই দেশে হলে বিভিন্নভাবে আরও নমিনেশন বাণিজ্য কম হবে বলে বলছে না, জামাতের নেতা বলল সেদিন রংপুরে, নমিনেশন বাণিজ্য সংখ্যায় কম হবে, পরিমাণে অনেক বেড়ে যাবে। কারণ ওই 300-র মধ্যে জায়গা পেলে একটা দলের কত শতাংশ ভোট পেতে পারে এটা একটা ধারণা আছে। সুতরাং যে 20% ভোট পেতে পারে একটা দল, এই ধারণা থাকলে সে 60টা আসন পাবে। তাহলে প্রথম 60 জনের মধ্যে থাকার জন্য মরিয়া হয়ে বড় ব্যবসায়ী, বড় টাকাওয়ালা, বড় প্রভাবশালীরা এবং আত্মীয় তোষণ সেইভাবে ঢুকে পড়বে না। তার নিশ্চয়তা এদেশে আপনি কিভাবে দেন? আপনি এই রাজনৈতিক দলগুলোর প্রতি এত আস্থা যে এরা পিআর সিস্টেমে ওই যে তার যে নেতা সিলেকশন করবে এমপির জন্য যাদেরকে দেখাবে, সেটা এত সহিভাবে দিবে টাকা ছাড়া বা এত সহজে। সুতরাং ওই পর্যায়ে দলগুলি আসুক, দেশ আসুক। সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়া, আপনি পিআর পদ্ধতিতে একটা দল ধরেন বিএনপি 300 আসনে 300 ক্যান্ডিডেট ঘোষণা করলো, শরীয়তপুরে 1 আসনে আমার বাড়ি, ওইখানকার একজন সাধারণ জনগণ সে তো তার সবাই তো তার নিজের আসনের এমপিকেও সবাই একবার চেহারা দেখে না বা চিনতে পারে না। 300 আসনে এমপি হিসেবে কাদেরকে বিএনপি দিল, সে ভালো না খারাপ, তাহলে এই দলের মোটিভ কি, এটা কি করে বুঝবে? শুধু দলের নামে আর মার্কার নামে সে ভোট দিয়ে দিবে কাউকে না জেনে, যাচাই না করে, তারপর সেই দল জিতে আসবে। এবং এইরকম টাকাওয়ালা, ব্যবসায়ী, ধান্দাবাজ, চান্দাবাজ তারা প্রায়োরিটি পেয়ে গেল। তখন কি করবেন আপনি? অন্তত দল যদি কোনোভাবে নমিনেশন বাণিজ্য করেও কাউকে নমিনেশন দেয়, তারপর দিয়েও তাকে তো জনগণের হাতে ছেড়ে দিতে হচ্ছে যে আমার একে আপনারা পছন্দ করে নির্বাচিত করে আনেন কিনা, সেই সুযোগটাও অন্তত তাদের হাতে থাকে। এই সব কেড়ে নিতে চান পিআর দিয়ে। সুতরাং পিআর নিয়ে যারা বলতে চান, প্রচারণা চালান, কথা বলেন, দেশের মানুষ যদি বুঝে শুনে একসময় সেই পর্যায়ে যায় গ্রহণ করুক। সুতরাং পিআরের পক্ষে কথা বলবার মতো আমাদের দেশের প্রেক্ষাপটে আমি কোনো লজিক খুঁজে পাই নাই। সরি মাসুদ কামাল ভাই, যদি আপনার সঙ্গে প্রোগ্রামের পরও আমি দরকার হলে কথা বলবো, যদি আপনি লজিক দিয়ে আমাকে কনভিন্স করতে পারেন, আমি এরপর থেকে আপনার সঙ্গে পিআরের পক্ষে কনভিন্সিং কথা বলবো। আমি অনেক ভেবে চিন্তে আমি এটা নিয়ে আর্টিকেল লিখেছি, আমি কিছু পড়াশোনা করার চেষ্টা করেছি। পিআর নিয়ে আমি এরকম হোপফুল কোনো কিছুই আমি দেখি না। অথচ এইরকম একটা ইস্যু নিয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের মতো একটা ফ্যাসিবাদের পক্ষে সহযোগী যারা ওই
নির্বাচন শেখ হাসিনার অধীনে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে বৈধতাই শুধু দেয় নাই, ওই চরমনাই পীর সাহেবের একটা ভিডিও এখন ভাইরাল হচ্ছে, আপনাদের চোখে পড়েছে কিনা? শেখ হাসিনা নাকি 6 বছর বয়স থেকে নামাজ পড়তো, নামাজের দাগ পড়ে গেছে কপালে। উনি জিজ্ঞেস করছেন যে আপনার কপালে তো নামাজের দাগ, বলছে 6 বছর বয়স থেকে পড়ি, মা নাকি ভাত দিত না নামাজ না পড়লে, এই জন্য 6 বছর বয়স থেকে অভ্যাস হয়েছে। এই বয়ান প্রচারকারী পীর, সেই পীর তাদেরকে ধর্মীয়ভাবে এবং ওই তাদের ফ্যাসিবাদের পক্ষে নির্বাচনে গিয়ে জায়েজ করা দল, তাদেরকে সঙ্গে নিতে তাদের বাদে না, তাদের এখন উল্টা হইলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ওইটা জাতীয় পার্টি এমনিতেই খুব নীতিগতভাবে খুব গ্রহণযোগ্য দল না, তারা জনগণকে যতটা প্রভাবিত করতে পারে তার থেকে এই ওয়াজ করা এবং ধর্মীয় পন্থী এরা কিন্তু সাধারণ মুসল্লিদের প্রভাবিত করতে পারে, তাদের নিয়ে জামাত এখানে যাচ্ছে। এইবার যে প্রশ্নটা আপনি করেছিলেন যে বিএনপি হেফাজতের সঙ্গে কেন যাচ্ছে, এটা সিম্পল এক কথায় বলি, এটা নির্বাচনী ইকুয়েশন। বিভিন্ন সময় ধরেন এই যে জামায়াত ইসলাম যে কারণে ফ্যাসিবাদের পক্ষে জেনেও এবং এই মওদুদি পন্থীদের যারা মুসলিম হিসেবেই মানতে চাইতো না, এইরকম শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিচ্ছে এবং একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে, ইটস এ প্রাইমারি স্টেজ ফর কোয়ালিশন। তারা একটা নির্বাচনী জোট করার এটা প্রথম পদক্ষেপ, যুগপৎ আন্দোলন দিয়ে নামা। তাহলে সেইখানে যদি এই ইসলামপন্থীরা বেশি সংখ্যায় এক হয়ে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করে জামায়াত ইসলাম বা এই দিকে ভোট টানতে না পারে, সেই জন্য ইসলামপন্থীদের মধ্যে যারা একটু অরাজনৈতিকভাবে চিন্তা করে মানুষকে সদুপদেশ দিতে পারে, তাদের তো হেল্প সিক করতেই পারে যে কোনো রাজনৈতিক দল। আমার ধারণা বিএনপি সেই রকম ইকুয়েশন থেকে এদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা শুনবো। জুনায়েদ সাকির মন্তব্য শুনতে চাই যে একদিকে যেমনটা আমরা শুনলাম যে ইসলামপন্থী দলগুলো এক হয়ে গেছে, তাদের ভোট বাক্স এক করতে চায়, এখন সেটাকে ফাইট করার জন্য বা জামাতের কৌশলকে ঠেকানোর জন্য বিএনপি হেফাজতের একাংশের সাথে একটা ইলেকট্রাল একটা ঐক্যের কথা ভাবছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। বাংলাদেশের ইসলামপন্থা রাজনীতিতে আগের চেয়ে এখন কি সবচেয়ে বেশি শক্তিশালী কিনা, বিষয়টা আপনার মন্তব্য শুনবো। আচ্ছা, একটু তার আগে একটু ওই জায়গাটায় আসি যে ধরুন বাংলাদেশে পিআর পদ্ধতি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায়। পিআরের দাবিটা প্রথম বামপন্থীদের মহল থেকে এসছে, প্রগতিশীল মহল থেকে এসছে, এবং আমরা যখন 31 দফা নিয়ে আলোচনা করি তখন আমরা পিআর নিয়ে আলোচনা করেছি। আমাদের দলের দাবিতে, গণতন্ত্র মঞ্চের দাবিতে পিআর আছে, কিন্তু বিষয়টা যেটা হয়েছে যে পিআর নিয়ে আলোচনা ছিল গণতন্ত্র মঞ্চে, সেটা তখন এক জায়গায় আসেনি। আমাদের দলের জায়গা থেকে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, কিন্তু যখন ঐকমত্যের জায়গাটা আসেনি এবং 5ই আগস্টের পরে যখন কমিশনগুলো গঠিত হলো সেখানে ঐকমত্যের জায়গা দেখা যায়নি, সেই ক্ষেত্রে আসলে পিআর ব্যাপারটা ঐকমত্য কমিশনের আলোচনার এজেন্ডা থেকেই বাদ পড়ে গেছে, নিম্নকক্ষে পিআরের জায়গায়। কিন্তু উচ্চকক্ষ গঠনের যেহেতু প্রস্তাব ছিল, তখন সেটা এসে দাঁড়ালো যে উচ্চকক্ষে মানে ভোটের অনুপাতে আসন বিন্যাস করা যায় কিনা। পিআর পদ্ধতি কিন্তু যেসব দেশে আছে মিক্সড পদ্ধতিতেই আছে, মানে তাহলে তো মানে নালে পিআর ইলেকশন তো একজন মানে নেতার ইয়াতে হবে, তারপর তিনি যাকে নমিনেট করবেন সেই হয়ে যাবে। ব্যাপারটা তো ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে আলোচনা মানে ইলেকশন 300 আসনেই হবে, প্রার্থীও থাকবে, তারাই জয়লাভ করবেন, তারপরে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরও কিছু মানুষ পার্লামেন্টে আসবে, সেইটা মানে পার্টিগুলো এই নমিনেশনের ভেতর থেকেই আসবে। এখন এই মিক্স পদ্ধতির জায়গাটা আমাদের যেহেতু এখানে আলোচনা হয়নি, সেটা আমরা বাদ রাখছি। যেটা আলোচনা ছিল যে উচ্চকক্ষে যে 100 আসন ঠিক করা হচ্ছে, সেটা কি আসন ভিত্তিক পিআর হবে নাকি ভোট ভিত্তিক পিআর হবে? আসন ভিত্তিক পিআর হলে কেউ 200 পেলে 66টা হয় 100 আসনে, আর ভোট ভিত্তিক যদি ভোট, হ্যাঁ নারী আসনের মতো, আর যদি ভোট ভিত্তিক হয় দেখা গেল 200 আসন পেয়েও সে 40% ভোট পেয়েছে, তাহলে তখন সে উচ্চকক্ষে 40টি আসন পাবে। তাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। আর যেহেতু উচ্চকক্ষে সংবিধান সংস্কারের প্রশ্নটিকে সিম্পল মেজরিটি মানে 51 পেতে হবে আপনার সংবিধান পাস করাতে হলে, এবং সেখানে যদি তখন পিআর থাকে তখন একটা ব্যালেন্স অফ পাওয়ার কিংবা ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। ওই কারণে কিন্তু এই আলোচনাটা এসছে। এখন জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন নিম্নকক্ষেও পিআর চাইছে, এটা কিন্তু মানে ঐকমত্য কমিশনের এজেন্ডার ভুক্ত না, এখন এটা তাদের আলাদা দাবি। এখন এই দাবির কথাটাই বলছিলাম যে আপনি যদি আমাদেরও তো অনেক দাবি আছে, আমরা যদি দাবি আদায়ের জন্য এটা বলি যে শক্তি পরীক্ষা দিয়ে দাবি আদায় করব,
তাহলে সেইটা যে অনিবার্য দিকে আমাদের নিয়ে যায়, সেটা আমাদের অভ্যুত্থানকে নানান ঝুঁকির মধ্যে ফেলতে পারে, আমাদের অর্জনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সেই জায়গাটা সবগুলো দল সচেতন থাকবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আমাদের বক্তব্য হচ্ছে যে যার যা দাবি আছে জনগণের কাছে যান, জনগণ যাদেরকে বিজয়ী করবে তারা ভবিষ্যতে বাংলাদেশে নির্ধারণ করবে। এখন প্রশ্নে আসি যে বাংলাদেশে মানে ইসলাম ধর্মভিত্তিক যে রাজনীতি কিংবা দলগুলো আছে তাদের জায়গা বাড়ছে কিনা, এইটার প্রধান দায়টা হচ্ছে শেখ হাসিনার। 15 বছর ধরে নিজেদেরকে জাস্টিফাই জায়েজ করতে গিয়ে তারা মানে জামাত ইসলামী কিংবা ইসলামপন্থী রাজনীতি, তাকে জঙ্গি, তাকে রাজাকার, পাকিস্তানি ট্যাগ দিয়ে মানে সেই প্রশ্নটা যে মানে একেবারেই নাই তা না, কিন্তু ওইটাকে ধরেন আপনি পুঁজি করলেন, ওইটাকে পুঁজি করে আপনি ভোটবিহীন রাজনীতিকে মানে জায়েজ করতে চাচ্ছেন, আপনি একটা ত্রাসের রাজত্বকে জায়েজ করতে চাচ্ছেন। খুব সহজেই তখন আপনি যাদেরকে দমনপীড়ন করছেন, যাদেরকে দমন করে জায়েজ করতে যাচ্ছেন, তারা মজলুম হিসেবে মানুষের সামনে হাজির হয়েছে। এবং এই মজলুম অবস্থাটাকেই কিন্তু আমরাও নিন্দা জানিয়েছি, আমরা প্রতিবাদ করেছি বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে দেখেছি। এখন জায়গাটা যেটা হচ্ছে যে যারা মজলুমের প্রতি মানুষের তো মানে একটা মানে অনিবার্য মমত্ব তৈরি হয়, সেই জায়গাটা তৈরি হয়েছে। এবং যে কারণে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা জায়গা আছে। এইটার যেমন গ্লোবাল ব্যাপার আসপেক্টও আছে, বৈশ্বিক আসপেক্টও আছে। আমি অত বৈশ্বিক আসপেক্ট মানে এবং যে বলেন যে ধরেন দেশের এই যে রাজনৈতিক আসপেক্টটি, এবং অনেক ক্ষেত্রেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কার্যক্রমটাকে আপনি বাধ্যতামূলকভাবে গুপ্ত জায়গায় কিংবা আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েছেন। আন্ডারগ্রাউন্ডে কাজ করছেন, কিন্তু যখনই কেউ দমনপীড়নের শিকার হয় আন্ডারগ্রাউন্ডে কাজ করে, তাদের কিন্তু মানে তারা বরং এটা মনে করেছেন যে অনেক সময় মনে করা হয় যে তাদেরকে বোধহয় দমিয়ে রাখা যাচ্ছে, আসলে দমিয়ে রাখা যায় না, বরং তাদের প্রলিফারেশন, তাদের বাড়ন্তটা বাড়ে। এবং সেই জায়গাটা এখানে ঘটেছে। এবং তারা যেহেতু নানা ধরনের সামাজিক কার্যক্রমের মধ্যে দিয়ে যায় এবং ধর্মীয় মানে প্রাতিষ্ঠানিক কাঠামোটাকে তারা কাজে লাগাতে পারে, হ্যাঁ, মানে মসজিদ থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের ধর্মীয় চর্চার মধ্যে দিয়ে এটা কাজে লাগাতে পারে, ফলে তাদের মানুষের সাথে গণসংযোগের জায়গাটাও ছিল। যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্ষেত্রে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 13 মাসে মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে বাকি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ঢুকতে পারে নাই, কিন্তু ইসলামী ছাত্র শিবির কিন্তু এই জায়গায় তারা ভেতরেই ছিল। এবং তাদের যেহেতু গোপন কাজ করার মানে আন্ডারগ্রাউন্ড কাজ করার দারুণ স্কিল এবং মেকানিজম ডেভেলপ করেছে, তারা কিন্তু এই সময়টা কাজ করেছে। এবং কাজ করে তারা নানা ধরনের সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে তারা ছাত্রদের সাথে অনেক নৈকট্যের জায়গায় ছিল। মানে কি হয়েছে ওটা বাদ দিলেও আমি এই একটা জায়গায় পার্থক্য কিন্তু অন্য ক্রিয়াশীল দলগুলোর ক্ষেত্রে আছে। তারা অনেকে ক্যাম্পাসে ঠিকমতো অ্যাক্টিভিটি চালাতে পারে নাই, রিক্রুটমেন্ট, ছাত্রদের সাথে সংযোগ, এই জায়গাটার ক্ষেত্রে একটা অসম জায়গা আগেভাগেই তৈরি হয়েছিল। তো এখন সেটা আছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে ইতিহাস, তাতে আমরা মনে করি যে এখানকার মানুষ সাধারণভাবে একটা উদার ইসলামের পক্ষে। দেখুন 1971 সালে যখন পাকিস্তান ধর্মের নাম করে পাকিস্তান রক্ষা করছে এবং তাকে গণহত্যা করছে এবং সেটাকে ধর্ম দিয়ে জায়েজ করার চেষ্টা করছে, তখন কি বাংলাদেশের মানুষ ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে? বাংলাদেশের মানুষ কিন্তু দাঁড়িয়েছে, যুদ্ধ করছে, সেও কিন্তু আল্লাহর নামে, মানে একদিকে যেমন দেশের জন্য, আরেকদিকে যেমন নিজের ধর্মের কাছ থেকে সে শক্তি নিচ্ছে, আল্লাহর নামেই কিন্তু পিতামাতারা সোপর্দ করে দিচ্ছেন যে সে যুদ্ধে যাচ্ছে। এই যে জায়গাটা আছে, তার মানে ধর্ম কিন্তু একক জায়গা না, কিন্তু ধর্ম ইজ এ সাইট অফ স্ট্রাগল। মানে ধর্মের স্পেসের মধ্যে, ধর্মের পরিসরের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে দুটো পক্ষের। এটা আপনি আরো 54 সালে যেতে পারবেন। ধরুন 54 সালে ফার্স্ট যুক্তফ্রন্টের যখন ইলেকশন হয় মুসলিম লীগের বিরুদ্ধে, তখন যুক্তফ্রন্টের দিক থেকে স্লোগান ছিল যে এই যে শাহবাগ হোটেল বলে এখন যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কিংবা পিজি হাসপাতাল, তো তখন এটা শাহবাগ হোটেল ছিল, নাম ছিল শাহবাগ হোটেল। শাহবাগ হোটেল হচ্ছে সাদ্দাদের বালাখানা। এটা মুসলিম লীগ মানে এটা যুক্তফ্রন্টের ইলেকট্রাল ক্যাম্পেইনের জায়গা থেকে প্রচার করা হয়েছে। ফলে এই যে ধরুন পাকিস্তানের ইসলাম হচ্ছে শরীফদের ইসলাম, মানে এলিট কিংবা বড়লোকদের কিংবা নির্যাতকদের ইসলাম, এটা যে মজলুমদের ইসলাম এই যুক্তফ্রন্ট, সেইটা কিন্তু তারাও স্পেস নিয়েছে। এখন এই লড়াই তো আছেই, মজলুমের লড়াই আছে, জালেমের বিরুদ্ধে লড়াই আছে। শেখ হাসিনার জালেমগিরির বিরুদ্ধে লড়াই করে
মানে আপাত দিক থেকে ইসলামী দলগুলো যে সুবিধার জায়গাটা এখন পেয়েছে, সুবিধা কিংবা তাদের এটা অর্জনও বলতে পারেন, সেটার একই চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে না কিন্তু, কারণ মানুষ আবার তখন তাদের উগ্রতা দেখবে। ইতিমধ্যে মবের নামে যে সমস্ত মানে সিগন্যালগুলো আসছে, হ্যাঁ, আপনি মাজার পুড়িয়ে দিচ্ছেন, আপনি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করছেন, নারীর নিরাপত্তাকে অনিশ্চিত করছেন, আপনি সব ধরনের অন্য লিঙ্গীয় পরিচয়, জাতিগত পরিচয়, সব ধরনের প্রান্তিক মানুষকে আপনি ভীত সন্ত্রস্ত করে তুলছেন, এমনকি নিজের মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যেও আপনি সেগ্রিগেট করছেন, ভাগ করছেন এবং তাদের অনেককে মোরাল পুলিশিং শুরু করে দিচ্ছেন, কে কি পড়েছে, কে কি খেয়েছে। এই জায়গাগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করার জায়গা না। বাংলাদেশের মানুষের সাধারণ জায়গা হচ্ছে তারা উদার ইসলামের পক্ষে, সেই জায়গাটা, এবং এটা ন্যায্যতার জায়গা। তো কারোর উপর আপনি জবরদস্তি করতে পারেন না, মানে ইসলামের যদি মেইন এসেন্স আমরা ধরি, তো সেই জায়গা থেকে আমরা মনে করি না যে এটা বেশিরভাগ মুসলিম, আমি বোধহয় বলবো 99.9% মুসলিম তো দোয়া পড়ে ঘর থেকে বের হয়, নামাজ পড়ে তারা ঘরে, সেটা ধর্মভিত্তিক রাজনীতির যদি বারবারন্ত দেখিও, মানে এটাই বাংলাদেশে গণতান্ত্রিক ন্যায্য রাজনীতি দাঁড়ায়। মানে মূল সমস্যা কিন্তু দুর্নীতি, মূল সমস্যা অব্যবস্থাপনা, মূল সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কি সমস্যা ফেস করছে, সেই সব জায়গায় যদি ন্যায্যতার জায়গায় একটা দল দাঁড়াতে পারে। আমি একটু মাসুদ কামালের কথা শুনি। মাসুদ কামাল, আমরা এখানে আসলে কৌশলও দেখলাম, রাজনীতিতে কৌশল থাকবে, প্রতিটি দলই ক্ষমতায় যাওয়ার জন্য কৌশল গ্রহণ করবে, কিন্তু এখন আমরা যে কৌশল দেখছি সেই জায়গা থেকে ধর্মকে ব্যবহার করে যদি কেউ ক্ষমতায় যেতে চায়, সেটা আসলে কতটুকু সম্ভব হবে। এখন তো আমরা দেখছি যে আপনার জামাত ইসলাম, তারা ইসলামে শরিয়া আইনের কথা বলছে। আপনার কি মনে হয় যে মাদ্রাসার যে ভোট ব্যাংক আছে, জামাত সেখানে কি পরিমাণ মাদ্রাসা বা মসজিদে যারা আছেন তার ভোট ব্যাংকের আসলে সঠিক স্টাডি হয়েছে কিনা আমি জানি না। তো আমি আমার নিজের যে অবজারভেশন সেটা আমি বলি, বাংলাদেশের মানুষ ধার্মিক, ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এটা আমার অবজারভেশন, আমি যেভাবে বুঝি। বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কঠিন, অনেক কঠিন। এটা আমার কাছে প্রায় অসম্ভব মনে হয়। এই জিনিসটা আমার এটাও ধারণা, জামাতে ইসলাম ব্যাপারটা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেই তারা কিন্তু আর আগের মতো অতটা ধর্মের ব্যাপারে অতটা কিন্তু ধর্মীয় তারা করবে, শরিয়া আইন চালু করবে, এটা কিন্তু এখন তারা বলে না, কোথাও বলে না। আমি মাঝখানে একদিন এই আপনার এই যে বলে, মাঝে মধ্যে বলে, এখানে আমাদের এখানে বলে, আমি আপনাকে বলি আপনার, আমি একটা আপনি ইন্টারভিউ কথা বলি, ওই যে আপনার কি বলে সিরাজ দত্ত বাংলাদেশে আসছিল না মাঝখানে, উনি আবার ইন্ডিয়াতে যে একটা প্রোগ্রাম করছে, সেখানে সে বলছে যে আমি ওই সঙ্গে তাহের সাহেবের সঙ্গে কথা বলছেন, এবং উনি ওনাকে জিজ্ঞাসা করছেন সরাসরি যে আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি শরিয়া আইন চালু করবেন কিনা। ডাক্তার তাহের বলেছেন স্পষ্ট যে আমরা শরিয়া আইন চালু করবো, এটা আপনি কোথায় পেলেন? আমরা কখনোই কথা বলিনি যে আমরা শরিয়া আইন চালু করতে চাই। আগে বলতে পারি, ইদানিং তারা এটা বলে না, একদমই বলে না। এবং তারা ধর্মের ব্যাপারে আগের যে শক্ত অবস্থান, সেখান থেকে কিন্তু অনেকটাই তারা সরে আসছে। কিন্তু আপনি যেটা বলছেন, আমি জামাতের একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে তারা শরিয়া আইন কায়েম করার কথা বলছে, তাহলে একজন চোরের পানিশমেন্ট কি হবে, হাত কেটে দেওয়া হবে কিনা। তখন কিন্তু উত্তরটা স্পষ্ট ছিল না, উত্তরটা ছিল যে আমরা আগে বোঝাবো যে চুরি একটা অন্যায়, ব্যর্থ হলে এটা সবারই আছে। যেমন আজকে আমি দেখলাম, আজকে একটা ভিডিও দেখলাম, ঝিনাইদহের জামাতের যে সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট, উনি তো বলতেছিলেন যে আমার খেলে এমপি বানাও, একটা খুনে প্রতিবাদ আমরা 10টা খুন করে ফেলাবো মুহূর্তে বলছে। তার মানে কি, আগে ওখানে পৌঁছতে চায়, তারপরে তার চেহারা আপনি দেখবেন। এটা অনেকেরই আছে, অনেকেই চায় যে আগে আমি ক্ষমতায় যাই লই, তারপরে আমার চেহারা তোমাকে আমি দেখাবো। তো এটা থাকতে পারে, এটা নিয়ে কোনো ব্যাপার না। বাট আমার কাছে মনে হয় জামাত যে ইসলামী শাসনতন্ত্র, ইসলামের ওই জায়গাটা থেকে একটু সরে আসছে, এবং সরে আসছে বলে তারা যে ডাক্তারদের সাফল্য পেয়েছে, এটা কিন্তু ওই কারণে। ডাক্তার তাহলে তো জামাতের ইসলামী ছাত্র শিবির, তারা কেন একজন উপজাতিকে নমিনেশন দিবে? ওকে নমিনেশন দিয়ে ইসলাম কায়েম করতে পারবে? ওটাকে হবে এভাবে? ওটা তো হবে না রে ভাই। কাজে তারা অনেকটাই সরে আসছে, এবং তারা বুঝতে পারছে কেবল ওইটা দিয়া ক্ষমতায় আসা যাবে না রে ভাই, আমাদের এখানে যাবে না, ইম্পসিবল। ওকে, আমি সাখাওয়াত সায়ন্ত আপনার কাছে শুনি যে ডাকসুর যে কৌশল
এবং জামাতের জাতীয় সংসদ নির্বাচনের যে কৌশল, সেটা আমি আসলে কি বলবো, এটার মধ্যে আমি কন্ট্রাডিকশন দেখি, সাংঘর্ষিক মনে হয় আমার কাছে। কারণ এটা তো ইসলামিক দলগুলোর সাথে তারা একদম একজোট হয়ে গেল, এখানে তো অন্য কাউকে, অন্য কোনো দল, মধ্যপন্থী কোনো দল নেই, বরং মধ্যপন্থী দলের সাথে মোকাবেলা করার জন্য প্রতিপক্ষ হিসেবে যেন দাঁড়িয়ে যাচ্ছে। আপনার মন্তব্য শুনি, আসলেই আপনি এগ্রি করেন কিনা মাসুদ কামালের সাথে? জামায়াত ইসলাম তো নানাভাবে প্রশ্নবিদ্ধ ছিলই, একত্র নিয়ে ছিল, তাদের ধর্মীয় অবস্থান নিয়ে আছে, তাদের দলীয় কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, অতীত সংঘর্ষ, তাদের নেতাদের নামে, ছাত্র নেতাদের নামে যে রক কাটার, এটা কি শুধুই অপবাদ ছিল? তা তো না। একটা ট্যাগ তো এমনি এমনি আসে না, হয়তো আপনি 5টা করেছেন, 5টাকে কেউ 10টা বানিয়েছে, সেটা হতে পারে বাংলাদেশে, কিন্তু আপনি একটাও করেন নাই, কিন্তু আপনার নামে রক কাটার অভিযোগ চলে আসলো। চিটাগাংয়ের রাজশাহীতে ওদের ছাত্র শিবির কী করেছে সেটা তো এভিডেন্ট, ওইখানকার শিক্ষকদের সঙ্গে কি করেছে সেটা তো আছে। এখনও কোথাও কোথাও যে মব ক্রিয়েট করা, শিক্ষকদের গায়ে হাত তোলা, এই ঘটনা এখনই ঘটাচ্ছে। এখন তারা রাজনৈতিক কৌশল হিসেবে ক্ষমতায় যাওয়ার জন্য যদি ভিন্ন ধর্মাবলম্বী কাউকে কাছে টানে, নন হিজাবি একটা মেয়েকে এনে তারা যদি নমিনেশন দেয়, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা কি করবে সেই জায়গাটা তো এখন স্পষ্ট করতে হবে। তারা আল্লাহর আইন চায়, আল্লাহর আইন চাইলে আপনি কি করবেন? আমার এই যে শিল্পকলার নাচ গান কি বন্ধ হয়ে যাবে? আমার দেশের সিনেমা নাটকের রূপ কি বানাবেন আপনি? এই রূপই থাকবে নাকি আপনি চেঞ্জ করবেন? আমার দেশের ভাস্কর্য কি হবে? আমার কালচারাল স্ট্যান্ড কি যেটা আছে এটাকে আপনি কদ্দূর নেবেন? আমার ব্যাংকিং ব্যবস্থায় আপনি এই সুদি ব্যাংকিং ব্যবস্থা তো আল্লাহর আইনে নাই, তাহলে আপনি আল্লাহর আইন চাই বলছেন, কিন্তু আল্লাহর আইন বলতে কি আপনি আল্লাহর আইন আংশিক মানবেন নাকি পুরোটা মানবেন? পুরোটা মানলে রাষ্ট্র ব্যবস্থা কেমন করবেন? এই বিষয়ে কিন্তু জামাতকে আপনি কথা বলতে শুনবেন না। তারা নারী নেতৃত্ব হারাম, আবার নারী নেতৃত্ব জায়েজ, নিজের দলে এতদিন নারীদেরকে একই সঙ্গে রাজনীতি করার অধিকার দেন না। ধরেন একটা অফিসে, এই যে আপনি এখানে আপনি হিজাব পড়েননি, আপনি একজন সাধারণ নারীর মতো আপনি উপস্থাপনা করছেন, আমরা 3জন বেগানা পুরুষ এখানে দাঁড়িয়ে আপনার বসে আপনার সঙ্গে কথা বলছি, জামাত ক্ষমতা আসলে এটা অ্যালাউ করবে কিনা? যদি অ্যালাউ করে তাহলে কোন ইসলামী, কোন আল্লাহর আইন তারা চায়? আর যদি অ্যালাউ না করে সেটাও তো স্পষ্ট করতে হবে। তারা এইটা একটা ভণ্ডামি যে যদি জামাত অ্যালাউ করেও, তাহলে জামাতের সাথে অন্য যারা আছে তাদের জোটে, তারা সেটাকে জামাতকে অ্যালাউ করতে দেবে কিনা, জামাত এই বিষয়গুলো পরিষ্কার করেছে কিনা, সেই প্রসঙ্গটাও একটু আমি তারা আফগানি ইসলাম কায়েম করতে চায় নাকি সৌদি আরবের ইসলাম কায়েম করতে চায় নাকি আপনার টার্কির? আচ্ছা, আমার সময় বেশি নেই, আমি একটু প্রথম কথা হলো আমরা স্পষ্ট হতে চাই, জামাতের স্পষ্ট না করাটাই একটা ভণ্ডামি। ওকে, ঠিক আছে, তাদের অবস্থানটা স্পষ্ট করুক। ওকে, আমি একটু এখন যদি অন্য প্রসঙ্গে কথা বলি, তাহলে একটু বিএনপি নিয়ে একটু কথা বলি। যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আছে, এই অভিযোগ আমরা জামাতের নেতাদের বিরুদ্ধেও শুনেছি, এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, বেশ কিছু নেতার বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, চাঁদাবাজির অভিযোগ। এই জায়গাতে এটা বিএনপি এটা রিয়েলাইজ করে কিনা যে বিএনপির জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, মানে এটাকে ফেস করা। রাজনীতিতেও পারসেপশন অনেক ম্যাটার করে, এবং রিয়েলিটি, এটা আসলে পারসেপশনও ঠিক না, এটা রিয়েলিটিও যে অনেক মানুষ আসলে চাঁদাবাজের শিকার হয়ে যাচ্ছে, তারা বিপদে পড়ে যাচ্ছে। এই জায়গায় বিএনপি কীভাবে করবে? না, জুনায়েদ সাকি এখানে জনসংযোগের কথা বললেন, সামাজিক কার্যক্রমের কথা বললেন। বিএনপি যদি কোনো কৌশলের রাজনীতি না করে, তাহলে মানুষের কাছে বিএনপি কি নিয়ে যাচ্ছে সামনে, এটা আমি টপিক থেকে জানতে চাই। বিএনপি ডেফিনেটলি রিয়েলাইজ করে, রিয়েলাইজ না করলে 7,000-এর উপর নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিত না। এই যে ব্যবস্থাটা নিচ্ছে এটা তো একটা মেসেজ, কিন্তু তারা এই মেসেজটা দিয়েও তাদের সব নেতাকর্মীকে ঠিক লাইনে আনতে পারছে বলে মনে হয় না, কিন্তু তাদের চেষ্টাটা অব্যাহত আছে। আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি তাতে মনে হয়েছে 4.5 দশকের এই দলটিতে এইবার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযানটা স্বপ্রণোদিত হয়ে তারা চালাচ্ছে, এইটা 4.5 দশকে কখনো এইভাবে হয় নাই। এত লোককে বহিষ্কার করতে করা, এত লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা। আচ্ছা, এই উদ্যোগ, অনেক উদ্যোগ নিচ্ছে, সেটা কেন কাজে দিচ্ছে না সেই বিষয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমার মনে হয় এই বিষয়ে আমরা এর আগেও কথা বলেছি। জুনায়েদ সাকি, আপনি নিজেও বলেছেন যেটা আসলে সিস্টেম এমনভাবে আমাদের রাষ্ট্রের মধ্যে নাবেল্ট হয়ে আছে যেটা থেকে আসলে বের হওয়া সহজে সম্ভব না। সেই জায়গাতে বিএনপি কোনো উদ্যোগ নিতে পারতো কিনা? না, বিএনপির মানে ব্যাপারটা যেটা ওই আপনি আগের আলোচনার রেফারেন্স তুলেছেন, আমরা যেটা বলি যে একটা বাংলাদেশের
এই পেট্রন ক্লায়েন্ট কাঠামোটা এবং সেখান থেকে বখরা নেওয়া, এই যে সরকারি দল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন মিলে একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং এই প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম একটা বখরা রেন্টের উপর নির্ভর করে, সবাই টাকা দেয়, সেই টাকার ভাগবাটোয়ারা নিয়ে এই পুরো ব্যবস্থাটা। এটার সাথে দেশের বড় দলগুলো মানে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এইটা ভেঙে ফেলা। এখন এইটা ভেঙে ফেলার ক্ষেত্রে বিএনপির আগ্রহ বোঝা যাবে যে আদৌ তারা মানে অর্থনৈতিক এবং আর্থসামাজিক কাঠামোর দিক মানে কর্মসূচির দিক থেকে এটাকে ভেঙে ফেলার এবং রাষ্ট্রীয় আইনের দিক থেকে এটাকে ভেঙে ফেলার কি কি পদক্ষেপ নিচ্ছে এবং রাজনৈতিক দল হিসেবে সে নিজেকে কতটা পুনর্বিন্যাস করছে। আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সহ স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দকেই আমরা দেখছি যে তারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তাদের আহ্বান আর বিএনপির তলায় অ্যাকশন, দুটোর মধ্যে তারেক রহমানের বিএনপি আর দেখা যাচ্ছে মানে বিএনপির তলা আসছে এক জায়গায় নাই। কিন্তু এই না থাকাটার একটা যেমন রাজনৈতিক দিক হচ্ছে যে তারা তাদের দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আরেকটা দিক হচ্ছে যে দলটা যে কাঠামোর সাথে যুক্ত সেটা মানে যতক্ষণ না পর্যন্ত নতুন একটা আর্থসামাজিক ব্যবস্থা আসছে এটা রাতারাতি উড়ে যাবে তা না। সেই জায়গা থেকে আমরা বলবো যে বিএনপির সদিচ্ছা নির্ভর করবে যে সে ওই আর্থসামাজিক কাঠামো এবং রাষ্ট্রীয় আইন বদলের কি পদক্ষেপ নিচ্ছে তার উপর নির্ভর করে ভবিষ্যতে জিনিসটা যাবে কিনা। আচ্ছা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে খুব ছোট করে শুনবো, আমাদের একেবারেই সময় নেই। আপনি জানেন ডাকসু নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল এবং সেখানে 11টি অনিয়মের অভিযোগ দিয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশাসনের পক্ষপাতিত্ব, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অধিকাংশ পোলিং অফিসার ন্যূনতম ধারণা না থাকা, ভোটারদের নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া, ব্যালট পেপার সরবরাহ, ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকা, ভোট গণনা প্রক্রিয়ার ত্রুটি। আপনি কিভাবে দেখছেন এই এতদিন পরে এসে ছাত্রদল অভিযোগটা সামনে এনেছে? এখানে আসলে প্রশাসনের কি হওয়া উচিত? একটা নির্বাচন এতদিন পর হলো এবং সেখানে প্রশ্নগুলো সামনে উত্থাপিত হলো। ডাকসু নির্বাচন নিয়ে না, ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদের অভিযোগ তো নির্বাচনের আগেও কিছুটা, তারপরে নির্বাচনের দিনে এসে এটা সন্ধ্যা থেকে ব্যাপকভাবে শুরু হলো এবং আমরা ওই আমি মনে আছে আপনি ওই দিনই অথবা তার পরের দিনই যে টক শোগুলোতে এসে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের কাছে আগ্রহের জায়গা হচ্ছে এটা যে বাংলাদেশে নির্বাচনে আমরা দেখেছি যে পরাজিত দল কখনোই নির্বাচন মেনে নেয় না, কারণ নির্বাচন ব্যবস্থাটা আস্থার জায়গায় থাকে না। ফলে জয়ী যারা তারা সবসময় বড় নির্বাচন সুষ্ঠু হয়েছে, পরাজিতরা নির্বাচন কারচুপি হয়েছে। এর মূল সংকটের জায়গাটা কিন্তু নির্বাচন সকলের আস্থার জায়গায়, সকলের গ্রহণযোগ্য জায়গায় হচ্ছে না। একটা গ্রহণযোগ্য নির্বাচন করাটা খুব জরুরি বাংলাদেশের গণতান্ত্রিক অস্তিত্বের জন্য। এখন সে কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কেন এইরকম অবস্থা হবে যেখানে অভিযোগ থাকবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এই প্রত্যেকটা অভিযোগ তদন্ত করা উচিত এবং ছাত্রদের মধ্যে একটা গ্রহণযোগ্য জায়গা প্রতিষ্ঠা করা উচিত। না হলে আমরা যে উত্তরণ চাইছি সেই উত্তরণ সম্ভব হবে না, ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিস্টরা আবার বলবে যে দেখো তোমরাও এই একই কাজই করেছো। শেষ করে দিতে হবে। মাসুদ কামাল, আমি আপনার কাছে শুনতে চাই এই বিষয়ে খুব সংক্ষেপে 30 সেকেন্ডসে যদি আপনি ডাকসু নিয়ে ছাত্রদলের যে অভিযোগ সেটা নিয়ে যদি বলেন। নির্বাচন তো হয়ে গেছে, নির্বাচনের ফলও হয়ে গেছে, যে অভিযোগগুলো তারা করেছে যদি সেই অভিযোগগুলো সত্যও হয় তবু নির্বাচনের ফলে খুব একটা পার্থক্য হবে না, কারণ ভোটের ডিফারেন্স তো অনেক। আসলে এগুলো সব ঠিক আছে, কিন্তু আমার কথা হলো কি, যদি এই অনিয়মগুলো হয়ে থাকে এটার আমি মনে করি কঠোর তদন্ত হওয়া উচিত। যদি অনিয়ম করে একটা ভোটও কেউ দেওয়ার ব্যবস্থা করে, ভোটের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, অনিয়মটা ইম্পর্টেন্ট। একজন টিচার অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কেন অনিয়ম করবেন এবং তার কঠোরতম মানে দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। 10 সেকেন্ডস। হ্যাঁ, সাকাত হোসেন শান্ত। না, একই কথা, আমি একমত যে এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এইটা একটা দিক। আর আরেকটা হচ্ছে ছাত্রদল এই ফাইন্ড আউট করেছে, তো ফলে ভবিষ্যতে যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, তাদের এই নির্বাচনের আগেই এই অনিয়মগুলো ধরবার, মোকাবেলা করবার এবং এটা প্রতিহত করে সঠিক নির্বাচন